So here we are. Assalamu alaikum. আশা করছি আপনারা সকলে ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন and right now শুনছেন ভৌতিক কথার সাথে আছে আমি বরাবর মতো জেফরি খান এবং অনেক দিন পর আপনাদের সাথে আবারও ইন্ট্রোতে দেখা হয়ে গেল আমার। অ্যান্ড নিশ্চয়ই জানেন যে আজকে কিন্তু বৃহস্পতিবার এবং এই মুহূর্তে 13 তারিখ এবং আমাদের যদি বলি তাহলে 13ই মার্চ। আজকে কিন্তু আবারও অনেক দিন পর জায়ান জিনের ঘটনা নিয়ে আমি হাজির হয়েছি অ্যান্ড আই বিলিভ যে আপনাদের কাছে আজকের এপিসোড অসম্ভব রকম ভালো লাগবে। আর ভালো না লাগার কিছু নেই, বিকজ জায়ান জিন মানে কিন্তু মারাত্মক কিছু, ভয়ঙ্কর কিছু এবং সবচেয়ে সুন্দর কিছু এবং একের সাথে পাওয়ারফুল কিছু। এবং আজকে কিন্তু ভৌতিক কথায় খুবই একটা ঈদ একটা ব্যাপার। আই বিলিভ যে একটা ঈদের মতো একটা ব্যাপার হয়েছে যখন জায়ান জিনের স্টোরি শেয়ার করা হয়। আর এই জন্য কিন্তু আপনাদের সাথে আমার আবারও কথা হচ্ছে আজকে অ্যান্ড ভিডিওতে কিন্তু আজকে আবারও চলে এলাম আপনাদের সাথে আজকে ঘটনা শেয়ার করতে। এবং ভিডিওতে আজকে ইন্ট্রো দেওয়ার একটাই শুধুমাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে অনেকদিন আপনাদের সাথে কথা হয় না, অনেকদিন দেখা হয় না, দ্যাটস এ ভালো যে আজকে ইন্ট্রোটা ভিডিওতে দিই। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আজকে জায়ান জিনের ঘটনা চলে যাবো, বাট আমি যাওয়ার আগে একটা কথা বলতে চাই। আজকে জায়ান জিনের ঘটনা খুবই ইন্টারেস্টিং ও খুবই অদ্ভুত একটা বিষয় আজকে আপনাদের সামনে অপেক্ষা করছে, বিকজ আজকের জায়ান জিনের ঘটনার ভিতরে কিন্তু আপনারা পাবেন মায়াপুরীর রহস্যের কিছু অংশ বা কিছু কানেকশন আপনারা পাবেন আজকের এপিসোডে। অ্যান্ড এই জন্য বলবো যে আজকের এপিসোডে কেউ মিস করবেন না, বিকজ মিস করলে সব কিছু মিস হয়ে যাবে। আমি এতটুকু বলতে পারি, বিকজ আই নো যে মায়াপুরীর রহস্য আপনারা কতটা বেশি ইন্টারেস্ট নিয়ে বসে আছেন। মায়াপুরীর রহস্য 3 আপনাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই, সেটা হচ্ছে এই ঈদে কিন্তু আমাদের মায়াপুরীর রহস্য 3 আসবে। অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে মায়াপুরী 3 এর পরেও একটা পার্ট আসবে। অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি আমাদের একটা প্ল্যান ছিল, অ্যান্ড প্ল্যান অনুযায়ী আমরা মায়াপুরী পার্ট 4 গিয়ে আমরা আমাদের গল্প শেষ করবো। একটা জাস্ট আগে থেকে আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছি। আপনারা হয়তোবা আজকালের ভিতরে আপনারা হয়তোবা যেটাকে বলে মায়াপুরীর রহস্যের 3 বা রহস্য 3 এটার ট্রেলার পেয়ে যাবেন, অ্যান্ড ট্রেলার পেলে হয়তোবা আরো বেশি এনজয় করতে পারবেন আপনারা এপিসোডটা। বিকজ মায়াপুরীর রহস্য মানেই শুধু রহস্য, ভয়, মজা, ইন্টারেস্ট, মারামারি অ্যান্ড জিনের তো ব্যাপার স্যাপার থাকছে। অ্যান্ড আমি বিলিভ করি যে আপনাদের কাছে অনেক ভালো লাগবে মায়াপুরী 3-তে, বিকজ মায়াপুরী 3 ইজ কাইন্ড অফ অ্যানাদার ডাইমেনশনের স্টোরি। অ্যান্ড মায়াপুরী 3টাতে অনেক ইন্টারেস্টিং কিছু ক্যারেক্টার আপনারা পাবেন, যেমন ভৈরব তান্ত্রিক, বাহার কবিরাজ, আরো অনেক তান্ত্রিক, নতুন যারা তান্ত্রিক আছেন যারা আমাদের সাথে অফিসারে যুক্ত হয়েছেন, তাদেরকে আপনারা দেখতে পারবেন। অ্যান্ড আই বিলিভ যে আপনাদের কাছে অসম্ভব রকম সুন্দর লাগবে আমাদের মায়াপুরী রহস্য 3 এই চ্যাপ্টারটা। অ্যান্ড আপনাদেরকে বেশি দেরি করাবো না, আমি আজকের এপিসোডে শুরু করবো। বাট এতটুকু বলতে পারি, আজকের এপিসোডটা খুব বেশি মনোযোগ দিয়ে শুনবেন, বিকজ আজকের এপিসোডের সাথে কানেকশন অনেকখানি আছে আমাদের মায়াপুরী রহস্য 3-এর, এবং 3-এর অনেকখানি অংশ হয়তো আপনারা আজকের জায়ান জিনের এপিসোডে শুনতে পারবেন। অ্যান্ড জায়ান জিনের আজকের এপিসোডটা কিন্তু শেষ হচ্ছে না, আলটিমেটলি 4 নম্বর পর্বে যে, মানে জায়ান জিনের এপিসোডের এই সিরিজটা 4 নম্বর স্টোরিতে যায় বা 4 নম্বর পর্বে যে আমরা শেষ করতে চলেছি। আজকে আমরা 3 নম্বর পর্ব শুনবো। আশা করছি সানিয়া আপুর লেখা জায়ান জিনের ঘটনা আপনাদের কাছে এর আগেও ভালো লেগেছে, আজকেও ভালো লাগবে। সো আমি আর দেরি না করে লোভের মহামারী এই ঘটনাটার 3য় পর্ব প্লে করতে চলেছি। এবং নিশ্চয়ই জানেন যে আপনারা যদি চান আপনারাও কিন্তু আমাদেরকে ঘটনা লিখে পাঠাতে পারেন। অ্যান্ড ঘটনা লিখে পাঠানোর 2টি ওয়ে আছে, একটা ইমেল আর হচ্ছে হোয়াটসঅ্যাপ। ইমেল আইডিটা হচ্ছে bhautikstories@gmail.com অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 0400930111। দিস ইজ ইট। অ্যান্ড বেসিক্যালি আর তেমন কিছু বলার নেই, চলে যাবো সরাসরি ঘটনায়। অবশ্যই খুব মনোযোগ দিয়ে শুনবেন, যারা যারা এখনো শুনেননি তারা কিন্তু কানে হেডফোন লাগিয়ে নিন, এনজয় করবেন। অ্যান্ড প্রতিটা সময় বা প্রতিটা মুহূর্তই এনজয় করতে থাকুন ভৌতিক কথাকে। দেরি না করে চলুন শুরু করি আজকের জায়ান জিনের ঘটনা। যেভাবে লেখা হয়েছিল আমি ঠিক সেভাবেই পড়ছি। লেখা আছে, হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভৌতিক কথার লিসনার্সগণ এবং প্রিয় ভাই এবং বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। প্রথমে আমার পরিচয় পর্বটা দিয়ে নেই। আমি সানিয়া আজবা, আমি ভৌতিকতার একজন একক অ্যাডমিন। আশা করি অনেকেই আমাকে চিনে থাকবেন এবং এই মুহূর্তে আপনাদের সবার পছন্দের জায়ান জিনের একক লেখিকা আমি নিজেই। আজ আমি প্রায় 1 মাস পর আবারও লিখতে চলেছি জায়ান জিনের ঘটনা, সেই অদ্ভুত ঘটনাটির 3য় পর্ব।
লোভের মহামারী। আশা করি এই গল্পটি আপনাদের কাছে এর আগেও যেমন ভালো লেগেছে, আজকের পর্বটিও ভালো লাগবে। বিশ্বাস করুন সবাই, এই ঘটনাটি লেখার সময় আমি সবসময় অদ্ভুত এক অনুভূতি যেন অনুভব করতে পারছিলাম, যেন সবকিছু আমার চোখের সামনে ঘটছিল। তবে আসুন দেরি না করে শুরু করি আজকের ঘটনা শুরু করবার আগে গত পর্বে যা যা ঘটেছিল তার একটা ছোট্ট রিক্যাপ দিয়ে চলে যাব ঘটনায়। গত পর্বে শুনেছিলাম আকবর দাদা আমাকে শুনিয়েছিলেন অতীতে ঘটে যাওয়া এক অলৌকিক ঘটনা, যেখানে কিনা একজন বৃদ্ধ কৃষক নাম মোজাম্মেল চাচা, সে এক কৃষি কাজ করতে গিয়ে মাটির তল থেকে এক সিন্দুক পেয়ে যায়। এরপর সেটি খুললে তিনি দেখতে পান সেখানে এক ভয়ঙ্কর জিন বেরিয়ে আসছে। তারপর সে জিন মোজাম্মেল চাচাকে বলেন সে বহু বছর পর আজ মুক্ত হয়েছে এবং মোজাম্মেল চাচাকে এটি তাবিজ দেয় উপহার স্বরূপ এবং বলে দেয় সে যা চাইবে তাই পাবে। শুধু প্রকৃতি বিরোধী কোনো কিছু চাইলে তার পরিণাম ভয়াবহ হবে। এরপর মোজাম্মেল চাচা সেই তাবিজ ব্যবহার করে অনেক অনেক ধন দৌলতের মালিক হয়ে যান, একটা সময় গ্রামের জমিদার হয়ে যান এবং এরপর একদিন সে রাগ করে সে বুড়ো থেকে যুবক হয়ে যাওয়ার জন্য আশা প্রকাশ করেন সেই তাবিজের কাছে। আর এটাই তার সবচাইতে বড় ভুল ছিল। এরপর মোজাম্মেল চাচার ভয়ঙ্কর ভাবে শরীর পচে গলে যেতে থাকে এবং একটা সময় মারা যায়। এর কারণ সে প্রকৃতি বিরোধী চিন্তা করেছিল। এই ঘটনার পর প্রায় অনেক দিন পর গ্রামে এক দম্পতি আসে যারা কিনা মধ্যবিত্ত ছিল। সেই পরিবারের কর্তা ছিল একজন শিক্ষক যার নাম মালেক স্যার। মালেক স্যার একদিন তার স্ত্রীর আবদার রাখতে গিয়ে একটা আয়না কিনতে যায় গ্রামের কুহিনে। এরপর ফিরে আসার পথে একটা ছোট্ট আয়না খুঁজে পায় কোন এক রাস্তার ধারে। এরপর সেই আয়নার ভেতর থেকে সে অলৌকিক শক্তিধর এক জিন পায় বা জিন হাজির হয় এবং বলে যায় যা কিছু ইচ্ছা হবে তা পূরণ করে দেওয়া হবে, কিন্তু প্রকৃতি বিরোধী কোনো কিছু ইচ্ছা প্রকাশ করলে তার জন্য ভয়াবহ এক মৃত্যু অপেক্ষা করবে। এরপর প্রায় অনেক বছর পেরিয়ে যায়, কোটি কোটি টাকার মালিক বনে যান সে মালেক স্যার, কিন্তু ভুল করে একটি ইচ্ছা প্রকাশ করেন মালেক স্যার। তিনি ইচ্ছা প্রকাশ করেন দিনকে রাত এবং রাতকে দিন করে ফেলার জন্য এবং তিনি ভুল ভাল করে এমন ডিসিশন নিয়ে ফেলে। এরপর অলৌকিকভাবে সে জিন ফিরে আসে এবং মালেক স্যারের মৃত্যু হয় এক ভয়াবহ অস্বাভাবিক মৃত্যু। এরপর এই ঘটনা শোনার পর মবিনুর রহমান আর দেরি করলেন না, সাত্তার কবিরাজের কাছে চলে গেলেন এবং পুরো ঘটনাটা শেয়ার করলেন। সাত্তার কবিরাজ জায়ান জিনকে স্মরণ করলেন এবং তার কাছে জানতে চান যে হচ্ছেটা কি এই গ্রামে। তখন জায়ান জিন খোঁজ খবর নিতে বেরিয়ে যায় এবং এরপর কি হয়েছিল তা আজকের পর্বে শুনতে পারবেন। তবে চলুন শুরু করা যাক আজকের পর্ব। আকবর দাদা যখন জায়ান জিনের ঘটনা বলছিলেন তখন আমি যেন হতভম্ব হয়ে যাচ্ছিলাম তার ঘটনা শুনে। বারবার মনে হচ্ছিল আমি বোধহয় ঘটনার ভেতরে ঢুকে পড়েছি। তো যাই হোক, ওই রাতে আকবর দাদার ঘটনা শুনে আমি পরের দিন আবারও দাদার কাছে গেলাম। তখন রাত কটা হবে, 8টা কিংবা 9টা। দাদার রুমটা আধো আলো করে অন্ধকার ছিল, কেমন যেন ঝাপসা ঝাপসা একটা অদ্ভুতভাবে ঝাপসা একটা পরিবেশ ছিল ঘরের ভেতরে। মানে একটা টিম টিম করে জ্বলে থাকা লাইটের নিচে দাদা যেন চুপচাপ করে বসে বসে ধ্যানমগ্ন হয়ে আছে। আমি একটা বিষয় লক্ষ্য করলাম, দাদা চোখ বন্ধ করে কি কি যেন বিড়বিড় করে বলছেন আর অদৃশ্য কারোর সাথে যেন কথা বলছে, আর তার সারা শরীর দিয়ে সাদা সাদা ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। মানে কোনো কিছু যদি গরম পানিতে চোবানো হয় যেভাবে সে গরম পানির একটা স্টিম বেরিয়ে আসবে, ঠিক ওভাবেই আমার আকবর দাদার শরীর থেকে এক প্রকার স্টিম বেরিয়ে আসছিল। আরো একটা বিষয় দেখে আমি চমকে উঠলাম, তার আশেপাশে কেমন যেন আবছা আবছা বিশাল একটা অবয়ব ঘুরে বেড়াচ্ছে বা এক জায়গায় স্থির হয়ে আছে। মনে হচ্ছিল দাদার আশেপাশে কেমন যেন একটা কালো এবং খুব ঝাপসা কালো বলয় দাঁড়িয়ে আছে যা আবৃত হয়ে আছে এবং দাদা তার সাথে কথা বলছেন। আমি দাদার সামনে দাঁড়াতে সে কালো আবরটা অস্পষ্ট বলয় আবরটা ধীরে ধীরে কেটে যেতে শুরু করলো আর দাদা আমার আগমন ফিল করে হুট করে চোখটা খুলে ফেললেন। আর ঠিক ওই সময় আমার গায়ে রীতিমতো কাঁটা দিয়ে উঠল। আমি দেখলাম দাদার পুরো চোখ যেন লালচে হয়ে গিয়েছে, মনে হচ্ছে চোখের শিরা উপশিরা রক্ত জমাট বেঁধে গেছে আর তার চোখ ফুলে উঠেছে খেজুরের মতো করে।
ভয়ঙ্কর লাগছিল দাদাকে। দাদা আমাকে দেখে আবারও চোখটা বন্ধ করে ফেললেন, আর পর মুহূর্তে আবারও চোখটা খুলে ফেললেন। আর লক্ষ্য করলাম কোথায় তার লাল চোখ, কিচ্ছু নেই, একদম স্বাভাবিক তাকিয়ে আছেন আমার দিকে হাসি মুখে। আমার বোঝার আর বাকি রইল না, তিনি সম্ভবত জায়ান জিনের সাথে নীরবেই কথোপকথন করছিলেন। আর ওই সময়টাতে তিনি এক প্রকার পজেস্ট হয়ে গিয়েছিলেন, আর কেমন যেন বারবার হাত পা কাঁপছিল। ওই সময় আমার কেমন যেন ভয় ভয় লাগছিল, কেননা আমি তো একজন মেয়ে মানুষ, যদি সে জিন আমাকে ভর করে। কিন্তু আমি জানি আমার দাদা যতক্ষণ আছে আমার সাথে কিছুই কেউ করতেই পারবে না। আমি দাদার কাছে এলে দাদা নরম সুরে বললেন, এই নাতনি, চলে এসেছো জায়ানের ঘটনা শুনতে? আমি যেন এক প্রকার হতভম্ব হয়েছিলাম দাদার কণ্ঠে। আমি সম্মিত ফিরে পেলাম। আমার কাঁপা কাঁপা গলায় বললাম, কি দাদা, মানে দাদা, আমার না ভয় করছে খুব। দাদা ভাই একটা মুচকি হাসি দিলেন আর বললেন, ভয়ের কিছু নেই নাতনি, তুমি যা ভাবছো ঠিক তাই, ওটাই জায়ান ছিল। ওটা ওর উপস্থিতি ছিল একটা, ওর ছায়া। ও এখানে আসতে পারবে না। ও যদি এখানে আসে না, সব কিছু ওলট পালট হয়ে যাবে। ও স্বয়ং এখানে আসতে পারে না, অনেক বেশি প্রতাপশালী চিহ্ন, অনেক বেশি, এতটাই প্রতাপশালী। ও আসলে ভয়াবহ অবস্থা হয়ে যায় এখানে। যাই হোক, ওর একটা অবোধ ছায়া ছিল এটা। আমি তখন বললাম, দাদা ভাই সত্যিটা জানেন একটা উপস্থিতি ছিল, একটা ছায়া ছিল মাত্র। ও আল্লাহ, আমি তো কখনো ভাবতেও পারিনি আমি জাহানের উপস্থিতি অনুভব করব। শুধু মনে হচ্ছিল কোনো একটা শক্তি যা শুধু তুমি দেখতে পাচ্ছিলে দাদা ভাই। আকবর দাদা বললেন, হ্যাঁ, ওটাই জায়ানের ছায়া ছিল, ছায়া। কিন্তু জায়ান আজ আমাকে এমন এক সংবাদ দিল যা কিনা আমার ভিতরে এক প্রকার সন্দিহান তৈরি করে দিয়েছে, আর বেশ চিন্তার একটা ছাপ তৈরি হয়ে গেছে আমার ব্রেনের ভিতরে। আমি তখন বললাম, কি বলো দাদা ভাই, কি বলেছিল জায়ান তোমাকে যে স্বয়ং তুমি চিন্তিত হয়ে পড়লে? তখন আকবর দাদা কিছুক্ষণ চুপ করে থাকলেন আর ভাবলেন, এরপর বললেন, থাক, এখন না, এই ঘটনা যেদিন শেষ হবে না, তখন আমাকে মনে করে দিও। আমি বলবো জান কেন এসেছিল আর কি বলে গেল, আর কেনই বা আমি এত বেশি চিন্তিত হয়ে গেছি আজকে। বুঝতে পেরেছো? ঘটনা তো এখনো বাকি আছে জানের। আমি তখন বললাম, ঠিক আছে দাদা ভাই, আমি মনে করিয়ে দিব। তুমি এখন বলো না, জান যখন চলে গেল খোঁজ খবর আনতে, তখন কি হয়েছিল সাত্তার কবিরাজ, কি করেছিল তখন, আর জানি বা কি খবর নিয়ে ফিরে এসেছিল তখন? আকবর দাদা বেশ কিছুক্ষণ ভাবলেন, এরপর ধীরে ধীরে বলতে শুরু করলেন, শোনো আপনি, আজকে হয়তো বা জায়ান জিনের ঘটনা তোমাকে বেশ খোলাসা করেই বলবো, কেমন? আজকের ঘটনাটা এমন যে শেষ হওয়ার পরেও কিন্তু শেষ হবে না, কারণ আজকে সত্যি কথা বলতে কি, জায়ান জিনের যে ঘটনাটা তোমাকে বলছি না, এটা খুব বড় একটা ঘটনা। আমি তোমাকে 3য় খণ্ড আজকে শেয়ার করছি, হয়তো বা 4র্থ খণ্ডে শেয়ার হবে। বুঝতে পেরেছো? পুরো ঘটনাটা হয়তো বা 4র্থ খণ্ডে শুনবে। বুঝতে পেরেছো? যাই হোক, শোনো, আর এই ঘটনা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, শুধু তোমার জন্য না, ওই যে ভৌতিক কথা কি অডিয়েন্স তোমার আছে না, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছো? তো শোনো কি হয়েছিল সে সময়। এই বলে আকবর দাদা পানের ডিব্বাটা থেকে পান বের করে মুখে পুরে ফেললেন এবং এরপর বলা শুরু করলেন, জায়ান যখন মুহূর্তের মধ্যে আমার দাদার বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যান খোঁজ খবর আনতে, তখন সাত্তার কবিরাজ আর দেরি না করে ঘুমিয়ে পড়লেন। এরপর সাত্তার কবিরাজ একটা স্বপ্ন দেখলেন। স্বপ্নের ভেতরে দেখলেন গম গম কণ্ঠে কেউ একজন বলছে, হুজুর, আমি সব খোঁজ খবর নিয়ে এসেছি হুজুর, আপনি ঘুম থেকে উঠুন, এরপর আপনার ধ্যান ঘরে গিয়ে ধ্যান করে আমাকে ডাকবেন, আমি সবকিছু বিস্তারিত বলবো আপনাকে, আমি ফিরে এসে সবকিছু বলবো হুজুর, আপনি উঠুন। সাত্তার কবিরাজ ঘুম থেকে উঠে দেখলেন ভোর হয়ে গেছে। ঠিক তখনই ভোর 5টা বাজে। তিনি আর দেরি করলেন না, দ্রুত উঠে পড়লেন। ঘুম থেকে উঠে অজু করে ফেললেন, হজরের নামাজ আদায় করে ফেলেন এবং ধ্যান করে গিয়ে বরিত মতো ধ্যান করতে শুরু করলেন।
এরপর প্রায় 1 ঘন্টা ধ্যান করার পর হঠাৎ করে সত্তার কবিরাজের গায়ের লোম মুহূর্তে দাঁড়িয়ে গেল। চারদিকে কেমন যেন একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। মনে হচ্ছিল তার ঘরের ভেতরে হঠাৎ করে যেন তুষারপাত বয়ে যাচ্ছে। আশেপাশের পরিবেশটা হুট করে যেন ঠান্ডা হয়ে গেল। এতটাই ঠান্ডা যেন সবকিছু মুহূর্তে জমে যাচ্ছে। ঝড় হওয়া শুরু করলো। হঠাৎ করে চারিদিকে রীতিমতো শো শো শব্দ হওয়া শুরু করলো। ওরে বাবারে বাবা, কি বাতাস সেখানে! একেবারে ভরভর করে বাতাস হচ্ছে এবং এমন এক অবস্থা হলো সম্পূর্ণভাবে আকাশ বাতাস সবকিছু এক হয়ে যাচ্ছিল এবং আকাশ পাতাল ছাপিয়ে বিদ্যুৎ চমকে উঠলো। আর এরপর সত্তার কবিরাজ দেখলেন তার ঘরের জানালা দিয়ে এক আলো প্রবেশ করছে। এক বিরাট আলো প্রবেশ করলো ঘরে। আর এক মুহূর্তের ভিতরে চারদিকে যেন আলোয় আলোয় আলোকিত হয়ে গেল। চারিদিকে যেন জান্নাতি এক সুবাস ভরে গেল। আর সেই গন্ধে সত্তার কবিরাজ যেন জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। এত সুন্দর অসম্ভব ঠান্ডা, এত সুন্দর অসম্ভব জান্নাতি সুবাস আর কেউ নয়, এই যেন এক জান্নাতি ফেরেশতা চলে এসেছে। আর এরপর ধীরে ধীরে সবকিছুই যেন স্বাভাবিক হয়ে যায়। ধীরে ধীরে সবকিছুর অবসান ঘটে গেল। আলোর তীব্রতাও যেন কমে গেল। আর সেই আলোর ভেতর থেকে বেরিয়ে এলো এক অলৌকিক শক্তিধর এবং একই সাথে পৃথিবীর এই জাহানের সবচাইতে সুন্দর যুবক, যার রূপ দেখে প্রতিটা মানব হৃদয় যেন ঠান্ডা হয়ে যায়, যার দেহের প্রতিটা গঠন যেন রীতিমতো যে কেউ দেখলে চমকে উঠবে। এতটাই সুন্দর সে যুবক, এতটাই প্রতাপশালী সে জিন। আর সে কেউ নয়, এই জাহানের সবচাইতে প্রতাপশালী শক্তিশালী, যার নাম শুনলে আকাশ পাতালের সমস্ত জিন জাতি এমনকি শয়তান পর্যন্ত কেঁপে কেঁপে ওঠে। সে আর কেউ নয়, জায়ান জিন চলে এসেছে। ধীর পায়ে জায়ান সত্তার কবিরাজের সামনে উপস্থিত হয়ে বলতে শুরু করলেন, হুজুর, আমি সব খোঁজ খবর দিয়ে এসেছি হুজুর। একটা খারাপ খবর আছে এবং একটা ভালো খবর আছে। কোনটা আগে শুনতে চান হুজুর? সত্যি করে বলুন। সত্তার কবিরাজ বললেন, ভালো খবরটাই না হয় আগে দিন। তখন জান সাহেব বলতে শুরু করলেন, হুজুর, ভালো খবরটা হলো আপনি যে জিন সম্পর্কে খোঁজ খবর দিতে পাঠিয়েছিলেন, সেই জিন এই গ্রাম ছেড়ে চলে গেছে। এখন এই মুহূর্তে এই গ্রামে আর কেউ ভয়াবহ জিনের আক্রমণের শিকার হবে না। এমনকি এই গ্রাম আজীবনের জন্য মুক্ত হয়েছে হুজুর। কেননা এই জিন যখন কোনো গ্রামে প্রবেশ করে তখন সেই গ্রামে একেবারে তাণ্ডব লীলা চালিয়ে দেয় এবং এরপর আবারও ফিরে আসে প্রায় 10 বছর পরে এবং পরবর্তী শিকারের উপরে তাণ্ডব লীলা চালিয়ে আবারও চলে যায়। আর এই দ্বিতীয়বারই শেষবারের মতো আসা হয় তার। এরপর সেই গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যায় এই মায়াজাল খাটাবার জন্য। আর যেহেতু এই গ্রামে প্রথম মানুষ হিসেবে মোজাম্মেল চাচা আক্রান্ত হয়েছিলেন এবং অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছিল এবং এরপর বালিক স্যার নামের এক গ্রামের শিক্ষক এই জিন দ্বারা আক্রমণ হয়েছিল, সেও মৃত্যুবরণ করেছে। কিন্তু সে মৃত্যুর আগে গ্রামবাসীকে তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো মৃত্যুবরণ করেছে। আর এই জন্যই গ্রামের সবাই এখন সতর্ক হয়েছে বিষয়টা নিয়ে। আর এই কারণেই এই জীবন আজীবনের জন্য এই গ্রাম ছেড়ে চলে গেছে। সে আর চাইলেও এই গ্রামে আসতে পারবে না হুজুর। আর হুজুর, আরো একটা ভালো কি কথা জানেন? এই জিন খারাপ কোনো জিন নয়। এই জিন মানব সম্প্রদায়ের জন্য ক্ষতিকর। কেননা মানব সম্প্রদায় এতটাই নিকৃষ্ট যে জাতি সবসময় লোভ করে বসে। আর আমরা জানি লোভে পাপ, পাপে মৃত্যু। আর এই জিন এই কথাটা বাস্তব রূপ হিসেবে মানুষকে জীবনে বারবার ফিরে আসে আর প্রতিবার মানুষের জীবনে মৃত্যুর আগে অনুভব করিয়ে দেয়, তুই লোভ করেছিস, লোভে পাপ, পাপে মৃত্যু। হুজুর, সত্তার কবিরাজ বলেন, আলহামদুলিল্লাহ, তাহলে তো খুব ভালো সংবাদ। কিন্তু আপনি একই সাথে বললেন যে খারাপ একটা খবর আছে, সেটা আবার কি? হ্যাঁ, আর ভালো কথা, আপনি কি জানতে পেরেছেন কে সেই জিন যে কিনা এত ভয়ঙ্কর মানুষের বন্যের রীতিমতো খেলা করছিল বলুন তো? জায়ান জিন তখন বলল, হুজুর বলছি, আর খারাপ সংবাদটা এটাই, আর তা হলো
হলো হুজুর এই জিন, যে কিনা সবার কাছে এমদাদ জিন নামে পরিচিত। আসলে হুজুর এই জিন যুগে যুগে এক এক সময় এক এক ছদ্ম নামে নিজেকে আত্মপ্রকাশ করে, এক এক জায়গায় গিয়ে এক এক নামে সে নিজেকে আত্মপ্রকাশ করে, এক এক গ্রামে এক এক নামে পরিচিত এই জিন। আর আদতে এই জিন হুজুর এমন এক জিন যার বাবা এমন ভয়াবহ শক্তিশালী জিন যার প্রকৃতপক্ষে কোনো বিনাশ নেই হুজুর। সে অবিনশ্বর, এক অমর জিন সে। সাত্তার কবিরাজ বলেন, বলেন কি? কে সে জিন যার কোনো বিনাশ নেই? এমন জিন কি পৃথিবীতে আসলে আছে? জায়ান তখন বলল, জি হুজুর আছে। এই জিন স্বয়ং ইবলীস শয়তানের প্রতিচ্ছবি হুজুর। আর সেই জিনের নাম আমি এখন পর্যন্ত জানতে পারিনি। সেই জিনেরই বড় পুত্র এ। আর হুজুর এই জিনের নাম কি জানেন? ওর আসল নাম ব্ল্যাক ডেভিল। আর হুজুর এই ব্ল্যাক ডেভিল স্বয়ং এত ভয়ঙ্কর শয়তান জিনের পুত্র হয়েও জন্মানোর কারণে তার রাগ অনেক বেশি এবং তার ভেতরে শয়তানের বসবাস অনেক বেশি, কিন্তু তার নাফস ভালো। আর এই জন্যই সে প্রতিটা মানুষকে উপহার দেয় এবং সেই উপহারের মাধ্যমে মানুষ যে কোনো কিছু উপার্জন করতে পারে, যে কোনো কিছু অর্জন করতে পারে। এবং এই যে প্রতিবার নিষিদ্ধ জিনিস আবদার করতে মানা করে দেয়। আর মানুষ এক অদ্ভুত প্রাণী। এতটাই খারাপ প্রাণীর নিষিদ্ধ জিনিসের প্রতি বারবার তার আকর্ষণ বেড়ে যায়। আর এই জন্যই প্রতিবার মানুষ শয়তানের ধোঁকায় পড়ে যায়। আর হুজুর এই ব্ল্যাক ডেভিল একই সাথে ভালো এবং খারাপ সত্তার সংমিশ্রণে জন্ম নেয়া এক জিন, তাই ভেতরে শয়তানের বসবাস খুব বেশি। এখন দেখবার বিষয়, এই ব্ল্যাক ডেভিল কোন গ্রামে হানা দেয়, তার লোভের হানা। তবে হুজুর চিন্তা করবেন না, আমি আছি। এই ব্ল্যাক ডেভিলকে আমি বন্দি করেই ছাড়বো। আপনি ভাববেন না হুজুর। আর গ্রামের বড়ুলকে জানিয়ে দিন এই জিন আর কোনোভাবেই এই গ্রামে আগমন ঘটাতে পারবে না। এই গ্রাম ভুক্ত, তবে অন্য কোনো গ্রামে সে আবারও হানা দিতে পারে, আর আমি নজর রাখছি হুজুর সেই বিষয়ে। এতটুকু বলে যান আমার সাথে মিলে গেল। আর সাত্তার কবিরাজ বেশ চিন্তায় পড়ে গেলেন যে কি হবে এখন, কোন গ্রাম সে ব্ল্যাক ডেভিলের নতুন টার্গেট। ও যাই হোক, এর পরের দিন ববিনুর রহমানের কাছে সাত্তার কবিরাজ মানে আমার দাদার বাবা গিয়েছিলেন এবং সমস্ত ঘটনা খুলে বললেন। আর এটাও বলে দিলেন যে আর কোনো চিন্তা নেই, এই গ্রামের মানুষ নিরাপদে আছে। তারপর তিনি গ্রামের চতুর্দিকে তাবিজ পুঁতে গ্রামকে একেবারে বন্ধ করে দিলেন। আকবর দাদা এতটুকু বলেই থেমে গেলেন আর বলেন, এই নাতনি ভাবতেছ ঘটনা এখানে শেষ? আরে না, শোনো ঘটনার বাই আছে, মজার ঘটনা তো এখনই বল। তবে চলো শুরু করা যাক, কি এমন মজার ঘটনা। তো যাই হোক শোনো, সেই ঘটনার পর কেটে যায় 15টা বছর। এই 15 বছরের গ্রামে কিছুই ঘটে নাই, এমনকি একটা মানুষের ভূত জিন দ্বারা আক্রান্ত হয়নি, কে তো মরেও যায়নি, একেবারে যেমন তেমন ছিলাম। তো তখনকার সময় সাল কত হবে 65 সাল, 1850 থেকে 60-এর মধ্যে। তো যাই হোক, সাত্তার কবিরাজ তখন জোহরের নামাজ পড়ে বাড়ি ফিরতেছিলেন আর ভাত খাচ্ছিলেন। এমন সময় সাত্তার কবিরাজের দরজায় কড়া নাড়া শব্দ হলো। সাত্তার কবিরাজ খেতে খেতে বলেন, কে? বাড়ি থেকে আওয়াজ এলো, সাত্তার হুজুর দরজাটা খুলুন না, হুজুর সর্বনাশ হয়ে গেছে হুজুর। সাত্তার কবিরাজ দেরি করলেন না, দ্রুত পানিটা গিলে হাত মুখ ধুয়ে রীতিমতো দরজাটা খুলে ফেলেন। আর দেখলেন একজন 40 কিংবা 45 বছরের মধ্যবয়স্ক গ্রাম্য লোক দাঁড়িয়ে আছে। তার দরজার সামনে দাঁড়িয়ে আছে আর হাঁপাচ্ছে। সাত্তার কবিরাজ বললেন, এ যাই, আর কি যে সর্বনাশ হয়েছে বলুন তো। আর আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, কে আপনি? সে লোকটা তখন বলল, হুজুর অনেক বড় বিপদ হয়ে গেছে হুজুর, অনেক বড় বিপদ। সাত্তার কবিরাজ বললেন, এসব বিপদ? আর আপনি এত হাঁপাই দিচ্ছেন কেন? আপনি ভেতরে আসুন, দ্রুত আসুন। সেই লোকটা আর দেরি না করে ভেতরে এসে বসলেন। আর সাত্তার কবিরাজ এক গ্লাস পানি দিয়ে বললেন, আপনি পানিটা খান আর ঠান্ডা হয়ে আমাকে পুরো বিষয়টা খুলে বলুন কেমন। আর আপনাকে আমি আগে তো কখনোই গ্রামে দেখি নাই, আপনি কে?
সবটা খুলে বলবেন কেমন? লোকটা পানি গিলে বলা শুরু করলো। হুজুর, আমার নাম জমির শেখ। হুজুর, আমি পেশায় একজন মাঝি। হুজুর, আমি আমি এই গ্রামের কেউ না হুজুর। আমি আপনার গ্রাম থেকে প্রায় 12 থেকে 15 গ্রাম পরে মায়াপুরি গ্রাম থেকে এসেছি হুজুর। সাত্তার কবিরাজ ভ্রু কুচকে বললেন, মায়াপুরি গ্রাম? এই গ্রামটার নাম আমি অনেক আগে আমার বাবার মুখে শুনেছিলাম। অদ্ভুত সুন্দর এক গ্রাম। আচ্ছা বলেন তারপর। জমির শেখ বলা শুরু করলেন, হুজুর, মায়াপুরি গ্রামের অভিশাপ নেমে এসেছে হুজুর। হুজুর, মানুষের মধ্যে হানাহানি রেশারেশি সব শুরু হয়ে গেছে হুজুর। কিয়ামত নাজির হচ্ছে মানুষের ভেতরে। সবাই লোভী হয়ে গেছে, লোভী হুজুর, লোভ। সবাই সবাইকে মেরে ফেলছে হুজুর। সাত্তার কবিরাজ বললেন, বুঝলাম না ব্যাপারটা, পুরো ঘটনাটা খুলে বলেন তো। জমির শেখ রীতিমতো কিছুক্ষণ চুপচাপ থাকলেন, এরপর দাড়ি চুলকাতে লাগলেন, এরপর ভর করে বলা শুরু করলেন, হুজুর, ঘটনাটা শুরু হয় আজ থেকে 2 মাস আগে থেকে হুজুর। আমাদের মায়াপুরি গ্রামে খুব প্রাচীন একটা পুকুর আছে, যাকে আমরা সবাই ডাকি গায়েবী পুকুর নামে। কারণ হুজুর, এই পুকুরটা কবে কিভাবে তৈরি হয়েছিল বা কে তৈরি করছিল, কে খনন করছিল, কেউ জানে না। এমনকি বয়োজ্যেষ্ঠরা নাকি বলে তাদের পূর্বেও এক জামানা ছিল, সেই জামানার লোকরাও নাকি জানে না এই পুকুর কবে তৈরি হয়েছিল বা কে খনন করছিল। অনেক বড় একটা পুকুর ছিল এটা, তবে দিঘির কাছাকাছি, দিঘি না, এটা পুকুর। তবে এই পুকুরে অনেক সময় অনেক অলৌকিক ঘটনা ঘটতে শোনা যেত। কেউ কেউ বলতো এই পুকুরে নাকি অলৌকিক ভাবে অনেক সময় স্বর্ণের সিন্দুক পাওয়া গেছে, আবার কোনো বলছে স্বর্ণের গহনা পাওয়া গেছে। কিন্তু আসল সত্যটা কি সেটা তো আর কেউ জানে না, শুধু লোক মুখে শুনতাম আর কি। কারণ এইসব বিষয়ে কেউ বিশ্বাস করতো না খুব একটা। কিন্তু হুজুর, একদিন গ্রামে একটা ঘটনা ঘটে গেল, আর এই পুকুরকে কেন্দ্র করে ঘটনা ঘটলো, যার কারণে আমাদের পুরো মায়াপুরি গ্রাম অভিশাপ নামে আসছে হুজুর, অভিশাপ নামে আসছে হুজুর। কোনো একদিন ভোর দুপুরবেলা শিউরি নামে এক মাইয়া কাপড় কাচার জন্য পুকুরে গিয়েছিল। সে কাপড় কাচা হয়ে গেলে রান্নাঘর থেকে বাসন কোসন নিয়ে মাজার জন্য চলে আসলেন। এরপর যখন কাজ শেষ করে বাসার দিকে ফিরতেছিলেন, তখন শিউরি সে লক্ষ্য করলো পুকুরের পানিটা থেকে কেমন যেন ডুবডুব করে পানি বাবল বেরোইতেছে। শিউরি কিছুটা কৌতূহল হয়ে পুকুরে সে বাবলটা ওঠার জন্য পানির দিকে রীতিমতো হাত দিলেন। আর হাত দেওয়ার পর লক্ষ্য করলেন শক্ত মতো কিছু একটার সাথে বাড়ি খাইতেছে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর বুঝতে পারলো এটা আসলে একটা পাতিল। কিন্তু একটা পাতিল পানির ভিতরে ঢুকে থাকতে পারে না, অবশ্যই ভারী কিছু একটা আছে, এজন্য ডুবে গেছিল। শিউলি আর দেরি করলো না, দ্রুত সে পাতিলটা বাইর করে আনার চেষ্টা করলো পানি থেকে। কিন্তু সে লক্ষ্য করলো সে যতই বাইর করাবার চেষ্টা করতেছে পাতিলটা ভারী হয়ে যাচ্ছে। আর ধীরে ধীরে সে পুরো পাতিলটা বের করে আনলো, পুকুর পাড়ে বের করে আনলো। আর সে লক্ষ্য করলো পাতিলটা বিশাল বড় মাপের একটা পাতিল হয়ে গেছে, আর স্বর্ণের একটা পাতিল হয়ে গেছে। আর সেই পাতিল ভর্তি সোনার মুদ্রা, একেবারে হাজার হাজার মুদ্রা ভেসে আসছে। শুনে আর দেরি করলো না, এমন অলৌকিক মুহূর্ত দেখা চিৎকার করে উঠলো, আর পুরো গ্রামবাসীরা ডাকতে শুরু করলো সে পুকুর পাড়ে। শিউলির চিৎকার শুনে গ্রামবাসী থেকে শুরু করে সবাই রীতিমতো, আমি নিজেও সেখানে উপস্থিত হয়েছিলাম। এরপর এমন এক অদ্ভুত অলৌকিক স্বর্ণের পাতিলে এত মুদ্রা দেখে আমার চক্ষু স্থানাবর হয়ে গেল হুজুর। এরপর গ্রামবাসীরা এসে এক প্রকার ভিড় জমায় ফেলল সেখানে, আর এক প্রকার গ্রামে ঘটনা হুর করে ছড়িয়ে পড়লো। পুরো গ্রামবাসী একসাথে আনন্দ করতেছিল, আর পুরো খবর ছড়িয়ে দিচ্ছিল পুরো সবার কাছে। এরপর এমন অদ্ভুত কাণ্ডের কথা শুই না গ্রামের সবচাইতে বয়োজ্যেষ্ঠ লোক লিয়াকত চাচা রীতিমতো ভিড় ঠেলে ভেতরে ঢুকলেন। এমন অদ্ভুত সোনার মুদ্রা আর সোনার পাতিল দেখা এক প্রকার বেশ চিন্তিত হয়ে উঠলেন, এবং বেশ কিছুক্ষণ চুপচাপ থেকে তিনি বড় করে বলতে শুরু করলেন সবাইরে, এই শোনো গ্রামবাসী, শোনো, মনে হইতেছে এইটা একটা ধোকা, বুঝতে পারছো, এটা একটা ধোকা। এই সোনার মুদ্রা, সোনার বাতিল সব ধোকা, এগুলা মরিচিকা। তোমরা সতর্ক থাকো, এই গ্রামে কিন্তু ভয়ঙ্কর কিছু আসতে চলছে, বুঝতে পারছো? কেননা আমার বাবারে বলতে শুনছিলাম অলৌকিক কোনো ঘটনা ঘটলে, ভয়ঙ্কর কোনো ঘটনা বার্তা নিয়ে আসবে। এই মায়াপুরি গ্রাম এমনই এক গ্রাম, এই গ্রামে সবকিছু মায়া, এই গ্রামে সবকিছু যেমন সুন্দর তেমন সুন্দরের ভিতরে সবকিছু অনেক ভয়াবহ। তোমরা সতর্ক হও, আর এই সোনার হাড়িটা পুকুরে ডুবাই দাও, নইলে কিন্তু অনেক বড় বিপদে পড়ে যাবা। পুরা গ্রামবাসী কিন্তু বড় বিপদে পড়ে যাবে। লিয়াকত চাচার কথা শুনে গ্রামবাসীরা এক প্রকার চুপ হয়ে গেলেন। আর তখন গ্রামের মোড়ল রমেশ মোল্লা পানসি বলতে বললেন, লিয়াকত চাচা, এইসব কি বলতেছেন আপনি? এত খুশির সংবাদ,
এত খুশির দিনে পুকুরে শহরের হাড়ির পাতিল পাওয়া গেছে, এতগুলো মুদ্রা পাওয়া গেছে, আপনি কি বলতেছেন এগুলা? এতে তো আমাদের জন্য সুসংবাদ আসছে, তাই না? আমরা এই টাকা দিয়ে অনেক কিছু করতে পারবো, এই মুদ্রা দিয়ে অনেক কিছু করতে পারবো, আমাদের অবস্থা অনেক ভালো হয়ে যাবে। আপনি কি যে বলেন না হাবি যাবি লিয়াকত চাচা, আপনি এগুলা বললেন না, বুঝতে পারছেন? বিভ্রান্ত করেন না। লিয়াকত চাচা কাঁপা কাঁপা গলায় বললেন, আমি হাবি যাবি বলতাছি না, আমি সবকিছু বুঝা শুনতে বলতেছি, বুঝতে পারছো? তোমরা লোভ করো না, এই লোভে তোমাদের ধ্বংস করে দিবে, এই লোভ তোমাদের ধ্বংস করে দিবে। এই মুদ্রা, এই হাড়ির পাতিল সব থেকে মরিচিকা, সব মরিচিকা, মায়া, মায়া আর কিছু না, এগুলো মায়া। বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো। এর আগে অনেক বছর আগে এমন এক ঘটনা আমার আপন দাদু ভাই বলছিল, এই গ্রামে এই মায়াজাল ছিল, একটা বড় ধরনের মায়াজাল। এই মায়াপুরি গ্রাম অনেক মায়াজালে ঘেরা, অনেক মায়াজাল। তোমরা এই স্বর্ণের হাড়িটা ডুবাই দাও, নাহলে কিন্তু বিপদে পড়ে যাবা, বিপদে পড়ে যাবা। বাঁচতে চাও তো ডুবাই দাও। লিয়াকত চাচার এমন কথা শুনে কেউ তাদের কথার কর্ণপাত করলো না, বরং হুজুর সবাই তাকে এক প্রকার তিরস্কার করতে করতে ভিড় থেকে বের করে দিল। আর মোড়ল সাহেব তো বলে দিল, এই শোনেন মুরব্বী সাহেব, বেশি কথা বললেন না, বুঝতে পারছেন? আর সবাই বিভ্রান্ত করেন না, নাহলে কিন্তু আপনার এই গ্রাম ছেড়ে বাড়ি করে দিতে বাধ্য, বুঝতে পারছেন? একদিনও সময় লাগবে না আমার। যান এখন যান, ঘুমায় পড়ুন, বুড়ো হইতেছেন আর মাথার বুদ্ধি সব হারাই যেতেছে। যান এখান বেরোন। আই কি আসো মুরব্বীরে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসো, যাও পৌঁছে দিয়ে আসো। চলো, শুধু ঝামেলা করে। আমাদের বাড়িটা গ্রামবাসী সবাই রীতিমতো চলে আসবেন, আর দেরি করবেন না। আপনারা যারা যারা আসেন সবাই একেবারে চলে আসবেন। হ্যাঁ, সন্ধ্যার পরে মাগরিবের পরে চলে আসবেন বাসায়, ঠিক আছে? এই যত স্বর্ণ মুদ্রা আমি সব নিয়ে দিতেছি আমার ঘরে, ঠিক আছে? এখান থেকে সবকিছু ভাগ বাটরা করে আপনাদের সবাইকে দিয়ে দেওয়া হবে, কেমন? আপনারা চলে যান। সবাই সবার ন্যায্য মুদ্রা আপনারা খুঁজে পাবেন, ঠিক আছে? কেউ কম পাবেন না, কেউ বেশি পাবেন না, আমার কাছে সবকিছু সমান, ঠিক আছে? যান, আপনারা সবাই বাড়ি চলে যান। আর হুজুর, এটাই আমাদের সবচাইতে ভয়ঙ্কর খারাপ সিদ্ধান্ত ছিল হুজুর। এরপর রাতের বেলা গ্রামবাসীরা রমিজ চাচার বাড়িতে গিয়ে উপস্থিত হলে রমিজ চাচা সেই স্বর্ণের মুদ্রা সবার মাঝে ভাগ বাট্রা করে দিলেন। গ্রামের প্রতিটা মানুষ যেন সেই স্বর্ণের মুদ্রার ভাগ নিয়ে রীতিমতো আনন্দে পাগল হয়ে গেছিল। ঈদ নামে গেছিল, ঈদ। কিন্তু হুজুর, পুরো মায়াপুরি গ্রামে প্রতিটা মানুষ সেই স্বর্ণের মুদ্রার সাথে নিল। আমি আর লিয়াকত চাচা সে মুদ্রার ভাগ গ্রহণ করি নাই হুজুর। আমাদেরকে রিকোয়েস্ট করছিল, আমাদেরকে বলছিল মোড়ল, কিন্তু আমার কাছে মনে হইতেছিল না, আমাদের লিয়াকত চাচা তো কখনো মিথ্যা বলে না, সে কোনো একটা জিনিসের আভাস হইতেছে। আর এটা একটা অলৌকিক ঘটনা, আর অলৌকিক ঘটনার সাথে খারাপ কিছু সংবাদ থাকতেই পারে। আমি রিস্ক নিলাম না, সেই জন্য বোধহয় এখন পর্যন্ত সুস্থ আছি হুজুর, এখন পর্যন্ত আমি ভালো আছি হুজুর, বিশ্বাস করেন। এতটুকু বলেই থেমে গেলেন জমির নামে সেই লোকটা। সাত্তার কবিরাজ তখন জিজ্ঞেস করলেন, আচ্ছা এরপর কি হলো? থেমে গেলেন কেন? বলুন না, তারপর কি হয়েছে? জমির শেখ তখন বলা শুরু করলেন, হুজুর, এরপর যা হলো তা ভাবলেও আমাদের সবার কলিজা কাঁপে ওঠে হুজুর। এক প্রকার আমার সামনে মনে হইতেছে ভয়ঙ্কর কিয়ামতের লক্ষণ দেখতেছিলাম আমি, এখনো দেখতেছি হুজুর, বিশ্বাস করেন। হুজুর, সেই মুদ্রাগুলো যখন গ্রামের মোড়ল রমেজ মোল্লা সবাই দিয়ে দিল, তখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু বিপত্তিটা বাঁধলো ঠিক তার 7 দিন পর থেকে। হঠাৎ করে লক্ষ্য করলাম সবার ভিতরে এক প্রকার, গ্রামবাসীর যতগুলো মানুষ সেই মুদ্রা গ্রহণ করছে সবার ভিতরে এক প্রকার অদ্ভুত ধরনের ব্যবহার লক্ষ্য করলাম। কেমন জানি চেঞ্জ হয়ে গেছে, সময় পরিবর্তন হয়ে গেছে। আমি দেখলাম প্রতিদিন গ্রামের মানুষগুলো কেমন জানি সবাই এড়িয়ে চলতেছে, কেউ যেন কারোর সাথে কথা বলতে চাইতেছে না, কেমন যেন ইগনোর করতেছে, অবহেলা করতেছে, কথা বলে না, কেউ কাউকে সালামও দেয় না। যাই হোক, এমন করে 10টা দিন পার হয়ে গেল। তখন গ্রামের ভেতরে এক অদ্ভুত পরিবর্তন আসা শুরু করলো। মায়াপুরি গ্রামের মায়া যেন ধীরে ধীরে হারাই যেতেছিল হুজুর, হারাই যেতেছিল। লক্ষ্য করলাম এত সুন্দর সুজলা সফলা শস্য শ্যামলা আমাদের গ্রাম, আমাদের মায়াপুরি গ্রাম মুহূর্তে যেন অদ্ভুত আকার ধারণ করলো হুজুর। লক্ষ্য করলাম গ্রামের প্রতিটা মানুষ যেন অনেক টাকা আর অনেক ধন দৌলতের মালিক হয়ে যেতেছে, মুহূর্তে কোটিপতি বনে যেতেছে হুজুর। কেমনে সম্ভব? একটা চাষা দেখতেছি সে বাড়ি বানাইতেছে হুজুর, সেদিনকার চাষা অট্টালিকা বানাইতেছে, দালান বানাইতেছে। কেউ করে দেখলাম নিজের গরুর রীতিমতো গরুর ফার্ম বানাইতেছে হুজুর। হঠাৎ করে মায়াপুরি গ্রামের এক অদ্ভুত উন্নয়ন দেখলাম হুজুর, আমার মাথায় কাজ করতেছি না। মানে এক প্রকার সবগুলো মানুষ যেন ধনী হয়ে গেছে, টাকা কড়ি ধন সম্পত্তি সবাই সবার দিকে তাকায় আছে হুজুর, কেউ কারো কিছু বলে না। আমি আর লিয়াকত চাচা এক প্রকার দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম, কি হইল, কেন হইতেছে সব? তাদের আর হুজুর, তার থেকে বড় কথা কি জানেন? তাদের চেহারানা ধীরে ধীরে বিকৃত হওয়া শুরু করছিল, তাদের ভিতরে একটা শয়তান ভাব চলে আসছিল হুজুর। যারা ওই মুদ্রা গ্রহণ করছে না, তাদের ভিতরে এক অহংকার চলে আসছিল, আর অহংকার পতনের মূল। তো যাই হোক,
আমি আর লিয়াকত চাচা যখন এক প্রকার দ্বিধাদ্বন্দ্বের ভেতরে পড়ে গেলাম, একদিন লিয়াকত চাচার ঘরে গিয়ে আমি লিয়াকত চাচারে বললাম, চাচা ঘরে আছেন? চাচা তখন বললেন, আর জমেন নাকি? এসো এসো, ঘরে এসো। আমি তখন বললাম, চাচা আমি কিছু কথা বলতে চাই আপনার লগে, আপনি কি অনুমতি দেবেন? চাচা মুখ কালো করে বললেন, আমার মতো মানুষের সাথে কথা বলতে তোমার অনুমতি লাগে নাকি? বলো, যা বলো আর বলো বাবা, কি বলতে চাও? আমি বললাম, চাচা গ্রামের মানুষের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসা শুরু হয়েছে, আপনি কি লক্ষ্য করছেন? সবাই ধনী হয়ে গেছে হঠাৎ করে। সেদিনকার চাচা, সেদিনকার ভ্যান গাড়ি চালক, আজকে কি হয়েছে হুজুর? দেখছেন আপনি সবাই কেমনে করে কোটি কোটি টাকার অট্টালিকা বানাইতেছে হুজুর। আমার তো অনেক ভয় লাগতেছে। কি হয়েছে গ্রামের মানুষের? কেউ কারোর সাথে কথা বলে না, কেউ কারোর সাথে এক প্রকার সালাম দিয়েও কথা বলে না হুজুর। কেউ জানে কেমন যেন হয়ে গেছে সব দিকে। চাচা তখন বললেন, কি লক্ষ্য করার কথা বলছে তুমি? আমি বললাম, চাচা সবাই কেমন চুপচাপ হয়ে গেছে, আপনি লক্ষ্য করছেন? কেউ কারোর সাথে কথা বলে না, অহংকারী হয়ে গেছে, আর সবার চেহারা ফ্যাকাশ হয়ে গেছে। দেখছেন ব্যাপারটা? দেখছেন সবার রক্ত যেন নাই হয়ে গেছে। সবাই ভুল করতেছে, কোন একটা ভুল করতেছে, কেউ কারো বলতেছে না। চাচা আমার খুব ভয় লাগতেছে কেন জানো? চাচা কিছুক্ষণ চুপ করে থাকলেন আর বললেন, আমি আগে বলেছিলাম জমির ওই ওই সোনার হাড়ি, ওই মুদ্রাগুলো যেমন খুব সুন্দর দেখতে, ঠিক তেমনই তেমনই আর ভয়ঙ্কর রূপ আছে। এইটা একটা মরিচিকা। আমি বলেছিলাম সবাইকে এটা একটা মরিচিকা, মানুষকে মুদ্রা ধীরে ধীরে ধনী করে তুলছে আর ওদের ভিতরে লোভের বই প্রকাশ করছে, বুঝতে পেরেছো? আর কিন্তু ওরা নিজেরা নিজেদের ভিতরে কোনো কথা বলছে না, সবাই সবাইকে এড়িয়ে চলছে। এই বিষয়টা খুবই অদ্ভুত। আমার কাছে মনে হচ্ছে তারা নিজেদের ভিতরে কিছুটা লুকোচ্ছে, কোনো বলতে চাচ্ছে না। আর আমার বাবা বলতেন, এই মায়াপুরি গ্রাম যেমন সুন্দর ঠিক তেমনই মায়াপুরীর মায়া খুবই ভয়ঙ্কর। এই পুরো মায়াপুরি গ্রাম চারিদিকে মায়া জানা আবৃত করা। এই মায়াপুরি গ্রামে অনেক ভয়াবহ ঘটনা ঘটেছে এর আগে, অনেক অভিশাপ নিয়ে এসেছিল। একবার যদি মায়াপুরি মায়াতে আচ্ছন্ন হয়ে যায় কেউ, তবে সেই ব্যক্তি কিন্তু মায়া জালে ফেসে যাবে। আজ আবারও তাদের কথাই সত্যি হচ্ছে। জমির, আমি আজ রাতে আমার বাবার লিখে যাওয়া পুরনো কিছু ডায়েরি ঘাটাঘাটি করবো, কিছু নথিপত্র কাটবো, দেখি সেখান থেকে এই গ্রামের এই অদ্ভুত অলৌকিক ঘটনার বিষয়ে কিছু জানতে পারি কিনা। আমি তখন বললাম, ঠিক আছে চাচা, আপনি ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করুন। আমার কাছে ভালো লাগতেছে না, একদম ভালো লাগতেছে না ব্যাপারটা। আমার কাছে মনে হইতেছে বড় কিছু হবে, কোনো খারাপ কিছু হইব এই গ্রামে। আমি কাল আপনার কাছে আবারও আসবো। আমি যখন চাচার কাছ থেকে বেরিয়ে যাব, তখন আমার 7 বছরের ছোট্ট ছেলে আব্দুর রফ দৌড়ে আসলো আর আমার কাছে এসে বলল, বাবা, ও বাবা, আমার সাথে চলো না বাবা, মাঠে কি যেন হয়েছে রমিজ চাচার। আমি বললাম, কি হয়েছে তোমার রমিজ চাচার? হ্যাঁ। আব্দুর রফ তখন বলল, বাবা জানি না, রমিজ চাচারে ঘিরে সবাই দাঁড়ায় আছে, আর রমিজ চাচা নাকি রীতিমতো মুখে রক্ত নিয়ে বমি করতেছে। তুমি আসো বাবা, জলদি আসো। আমি আমার ছেলে আব্দুর রফেরকে রীতিমতো করে নিয়ে দ্রুত সে দিকে রওনা দিলাম। গ্রামের মাঠের দিকে চলে গেলাম, আর মাঠের কাছাকাছি গিয়ে আমি দেখলাম আমাদের গ্রামের মোড়ল রমিজ চাচা থর থর করে কাঁদতেছেন আর হু হু করে কাঁদতেছেন। তিনি সবাই বলতে শুরু করলেন, আমি লোভ করে ফেলেছি, আজ আমার লোভের কারণে আমার মৃত্যু হচ্ছে। সবাই আমাকে ক্ষমা করে দাও। আজ আমি তোমাদের মৃত্যুর আগে একটা বিষয় বলতে চাই। এগুলো সব ভায়া। এই বলে রমিজ চাচা বলতে শুরু করেন, সেই সোনা হাড়ি আর সোনার মুদ্রা যখন তোমাদের মাঝে বিলিয়ে দিলাম না, সেই রাতে আমার ভাগের অংশটা আমার সিন্ধুকের ভেতরে রেখে আমি একটা মুদ্রা আমার নিজের বুক পকেটে রেখে ঘুমিয়ে পড়ি। আর আমি ঘুমের ভেতরে একটা স্বপ্ন দেখেছিলাম। আমি স্বপ্ন দেখলাম সেই সোনার মুদ্রা যা আমি আমার বুক পকেটে রেখেছিলাম, সেই সোনার মুদ্রা থেকে ধীরে ধীরে ধোঁয়া বেরিয়ে আসতেছে। এতটা ধোঁয়া যে আমার যেন আমি নিজের মুখ দেখতে পারতেছিলাম না। এরপর একটা সময় সেই ধোঁয়া থেকে বেরিয়ে এলো বিশাল বড় দানবীয় কুসকুসে একটা জিন, খুব কালো। ওরে বাবারে বাবা, মুহূর্তেই সামনে দাঁড়িয়ে গেল ভয়ঙ্কর এক জিন। তার চোখগুলো ছিল রক্ত লাল, গায়ের রং কালো ধোঁয়ার মতো, আর মুখ ছিল বিকৃত হাসি। আমি স্বপ্নের ভিতরে ভয় থর করে কাঁপতে লাগলাম। আর ঠিক তখনই সেই জিনটা শান্ত কণ্ঠে বলল,
ভয় পেও না, আমি তোমায় কোনো ক্ষতি করব না। আমি আমি 1000 বছর ধরে এই সোনার হাড়িতে বন্দি ছিলাম। তুমি আমায় মুক্ত করেছ, এই জন্য আমি তোমায় পুরস্কার দেব। আমি তারা জিজ্ঞেস করলাম, ভয় ভয় জিজ্ঞেস করলাম, আপনি কে, আমার কাছে কি চান? সে জিনটা বলল, আমার নাম আরকান, আমার বয়স 2000 বছর। আমাকে বহু বছর আগে এক শয়তান কবিরাজ বন্দি করে রেখেছিল এই সোনার মুদ্রায়। আজ বহু বছর পর এই পাতিল থেকে তুই আমাকে মুক্ত করেছিস, আর তাই আমি তোর উপর সন্তুষ্ট। আর আমি যাদের উপর সন্তুষ্ট হই তাদেরকে উপহার দিই। তোর বুক পকেটে যে মুদ্রাটা আছে সেই সোনাটা তোর জন্য উপহার আমার পক্ষ থেকে, বুঝতে পেরেছিস? এই সোনার মুদ্রা তোর জীবনের সব সমস্যার সমাধান করবে। সোনার মুদ্রাটা মাথায় ঠিকই যে কোনো ইচ্ছা প্রকাশ করবি আর তার সঙ্গে সঙ্গে পূরণ হয়ে যাবে। এটা যেমন তেমন সোনার মুদ্রা নয়, এটা জাদুকরি মুদ্রা। এটার অনেক শক্তি, অনেক। তুই যা চাইবি তাই পাবি। তুই টাকা চাইবি, গয়না চাইবি, সব পাবি, সব। পৃথিবীর যে কোনো অসাধ্যকে সাধ্য করতে পারবি। আমার কাছে জানো পুরো বিষয়টা স্বপ্নের মতো লাগতেছিল। আর তখন সে জিনটা আমাকে বলল, তবে একটা কথা মাথায় রাখবি, যদি এমন কোনো ইচ্ছা প্রকাশ করিস যা প্রকৃতি নিয়ম বৃদ্ধি, তবে তার ভয়ঙ্কর পরিণতি হবে। অনেক ভয়ঙ্কর ভাবে, অনেক ভয়ঙ্কর হবে এটা। আরেকটা কথা, আমার কথা কাউকে জানাবি না। যদি জানাস তবে এই জাদুকরী মুদ্রা আর কোনো কাজ করবে না, মুদ্রার জাদু নষ্ট হয়ে যাবে। এই বলে সে জিনটা উদা হয়ে যায়, আর সাথে সাথে আমার ঘুমটা ভেঙে যায়। আমার ঘুমটা ভেঙে যাওয়ার পর আমি দেখলাম আমার হাতে সেই মুদ্রাটা, অথচ আমি তো আমার বুকে পকেটে রেখেছিলাম। এখন আমার হাতে কিভাবে এলো? এরপর আমি ব্যাপারটা একটা স্বপ্ন ভেবে, নিখোঁজ স্বপ্ন ভেবে রীতিমতো ভুলে গেলাম। এর ঠিক 3 দিন পর কি মনে করে যেন মুদ্রাটা মাথায় টেকে আমি চাইলাম আজ আমার টাকা পয়সার কোনো অভাব যেন না থাকে। এরপর দিন অদ্ভুত ভাবে দেখলাম আমার ঘরের সামনে 10 বস্তা মুদ্রা হাজির হয়ে গেছে। ওমা, এইসব দেখে আমার ভয় পেয়ে গেছিলাম। আমি ইসলামিক মানুষ, আমি মুসলিম, আমি এইসব টাকা পয়সাকে খুব একটা বেশি গ্রাহ্য করি না। আমার কাছে জিনিসটা ভয়ঙ্কর লাগলো, তারপরে আমি জিনিসটা গ্রহণ করলাম। কেননা হয়তো বা আল্লাহ তাআলা আমার কাছে পাঠিয়েছেন কোনো এক অলৌকিক উপায়। কিন্তু আমার কাছে টাকা পয়সার অভাব নেই। আমি এসব পরোয়া করি না। আমি মানুষের ভালো চাই, এবং এই জন্যই আমি নিতে চাচ্ছিলাম না। তো যাই হোক, সেগুলো কোনো রকম আমার ঘরে রেখে দিলাম। ব্যাপারটা খুব একটা পাত্তা দিলেন না। ভাবলাম যে হইতেই পারে হয়তো বা কোনো একটা জিন বা কোনো একটা কিছু আমাকে হয়তো বা কোনো কিছু বশ করতে যাচ্ছে। আমি ব্যাপারটা নিহাতি অস্বাভাবিক কোনো ব্যাপার না ভেবে পাত্তা দিলাম না। তারপরেও এক প্রকার লোভ আমাকে ঘিরে ধরলো। এরপর একদিন আমি ভয়ঙ্কর এক লোভে পড়ে গেলাম। আমি ছোটবেলা থেকে আমার মায়ের প্রতি খুব ভালোবাসা খুব বেশি ছিল আমার। তো কদিন পর আমার মায়ের মৃত্যুবাসে গেছিল। আমি সারাদিন ওই দিন মানুষজনদের খাইয়ে আমি রাতের বেলায় যখন মায়ের কথা ভাবছিলাম তখন কান্না চলে এলো। মনে পড়ে গেল কিভাবে মা ছোটবেলা আমাকে খাইয়ে দিত। আমি খেতে চেতাম না, দৌড়াতাম, আর মা আমার পিছে পিছে দৌড়াতো খাওয়ানোর জন্য। ওই রাতে আমি কাঁদতে কাঁদতে হঠাৎ করে খুব আবেগপ্লুত হয়ে যায়। আমি সোনার মুদ্রার মাথা ঠাকিয়ে কোনো কারণ ছাড়া যেন বললাম, এ জিন আরকান, আমি চাই আমার মৃত মা যেন ফিরে আসে, জীবিত হয়ে ফিরে আসে। এ জিন, তুমি আমার চাকে পূরণ করো, তুমি আমার চাকে পূরণ করো। আর আমার কথা শেষ হতে না হতে ঘরের ভিতরে হঠাৎ করে এক ভয়ঙ্কর ঝড় শুরু হয়ে গেল। মাথাতে সবকিছু যেন উড়ে যেতে লাগলো, আর একটা বিকট বিকৃত হাসির শব্দ পেলাম আমি। এমন ভয়াবহ হাসি শুনে আমার যেন হতভম্ব হয়ে গেছিলাম আমি। সেই ধোঁয়ার ভেতর থেকে সেই কালো কুচকুচে জিনটা আবার বেরিয়ে এলো। কিন্তু এবার তার চেহারা আগের থেকে আরো বেশি বিকৃত ছিল, আরো বেশি কুৎসিত ছিল, আর তার চোখ দিয়ে রীতিমতো রক্ত ফুটে ফুটে পড়ছিল, বিশাল আকার হয়ে গেছিল। আর লক্ষ্য করলাম তার বুক দিয়ে রীতিমতো রাগে রীতিমতো রক্ত ফেটে ফেটে পড়ছে, আর বিভৎসভাবে চিৎকার করছে, আর তার চোখ দুটো রীতিমতো আগুনের মতো জ্বলছিল। জিনটা বিকৃত ভাবে একটা হাসি দিল আর বলল, তোর ইচ্ছা পূরণ হবে রমিজ, পূরণ হবে, কিন্তু তোর ইচ্ছা পূরণে যে পরিবর্তনটা ঘটবে
তা শুধু তুই পারবি দেখতে। তোর চোখ ছাড়া আর কিছু দেখতে পারবে না। সেই চোখ দুটো হবে শুধু তোর। এই পরিবর্তন দেখার জন্য শুধুমাত্র তুই থাকবি। কেননা তুই আমার শর্ত ভঙ্গ করেছিস, তুই প্রকৃতির নিয়মের বাইরে ইচ্ছা প্রকাশ করেছিস, তুই মৃত মানুষকে জীবিত করতে চেয়েছিস, যা কিনা প্রকৃতি বিরোধী। আর এই এই লোভের শাস্তি একমাত্র মৃত্যু। আমি বললাম, না 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 না, আমাকে বেরো না, আমি ভুল করে ফেলেছি, আমি অতিরিক্ত আবেগে এমনটা করে ফেলেছি, আমাকে এমনটা আমতার করে ফেলেছি, আমাকে 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 মেরো না, আমি বেশি লোভ করে ফেলেছি, আমার বউ বাচ্চা আছে, আমাকে আমাকে মেরো না, ক্ষমা করে দিন, আমি এই গ্রামের মোড়ল, আমি মরে গেলে সবাই অনাথ হয়ে যাবে, এই গ্রামের সবাই রীতিমতো গাইড হয়ে যাবে, নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে গ্রাম, দয়া করুন আমার উপরে, হুজুর আমাকে মারবেন না। জিনটা তখন বলেন, তোর কোনো ক্ষমা নেই রমেশ, তোর লোভ আর অতিরিক্ত আবেগ তোকে ধ্বংস করেছে আজ রমেশ, ধ্বংস করেছে। তোর কোনো ক্ষমা হবে না। এরপর সে জিনটা আমার কাছে এসে সোনার মুদ্রাটা ছিনিয়ে নিল, আর তার চোখ বন্ধ করে বিড়বিড় করে আকাশের দিকে তাকানো, আর একটা সময় একটা পলকে রীতিমতো হাওয়ায় মিলিয়ে গেল। এরপর যা দেখলাম তা দেখে আমার রীতিমতো গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। বিশ্বাস করো গ্রামবাসী, আমি মিথ্যা বলছি না। আমি হঠাৎ করে দেখলাম পাশের ঘর থেকে আমার মায়ের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। আমা, এটা কিভাবে সম্ভব? মা আমাকে বলল, রমেশ বাবা, কোথায় তুই? আয়, খেতে আয় বাবা। আমি জানো হতভম্ব হয়ে গেছিলাম। কি কয় আমি পাশের ঘরে গিয়ে দেখলাম, ও মা, আমার মা টেবিলে বসে আছে, খাবার হাতে নিয়ে আসে। আমার মায়ের এমন ভয়াবহ রূপ দেখলাম, আমার শরীরটা গুলে আসতেছিল, আমার গায়ে লোম দাঁড়া গেছিল। আমি দেখলাম আমার মা টেবিলে একটা মরা মানুষের অর্ধেক অংশ নিয়ে বসে আছে, আর আমাকে দিল প্লেটে একটা মানুষের কাটা মাথা খাইতে দিছে, আর পুরো টেবিলটা লাল রক্তে রক্তে বসে গেছে, রক্তের ছাপ বসে গেছে, একেবারে বাইশা যেতেছে পুরা রক্তে। ওরে বাবারে বাবা, আমি আরো দেখলাম আমার মায়ের অর্ধেক শরীর কঙ্কাল হয়ে গেছে, আর সেই কঙ্কাল দিয়ে সাপ বেরিয়ে যেতেছে। কি বিশ্রী অবস্থা। আর বাকি অর্ধেক ফ্যাকাশ হয়ে গেছে, মানে ঠিক মৃত মানুষ যেমন ফ্যাকাশ হয়ে যায় না, ঠিক তেমনই। আর একটা বিষয় লক্ষ্য করে আমার বমি হওয়া শুরু করলো, আর আমি দেখলাম আমার মায়ের অর্ধেক ফ্যাকাশে অংশের নাকে তুলা দেয়া, অর্থাৎ মৃত মানুষ মরে গেলে যেমন তুলা দেয় না, ওরকম তুলা দেয়া ছিল। আর এরকম ভাবে তুলা দিয়ে রীতিমতো ডাক দিয়ে রক্ত বেরোতেছে, তুলা চপটায় রক্ত বেরোতেছে, আর মায়ের মুখ দিয়ে হলদে মানুষের চর্বি লেগে আছে। মা খিলখিল করে হাসতেছে। এমন বিভৎস দৃশ্য দেখা আমি নিজের ধরে রাখতে পারলাম না। আমার মা খিলখিল করে হাসলো আর বলল, আয় বাবা আয়, খেয়ে নে, ওই যে তোর খাবার বাবা, আয়। আমি এমন ভয়াবহ দৃশ্য দেখে আর নিতে পারতেছিলাম না। মুহূর্তে আমি ভক করে বমি করে দিলাম, আর তখন আমি আমার বমি দিয়ে রক্ত করলাম, রক্ত বেরোতেছে, কালো রক্ত বেরোয় আসতে শুরু করলো। এরপর আমি আর দেরি করলাম না, আমি দৌড় মারে রীতিমতো পালাই আসি বাসা থেকে। আর আমার বাসায় আমার মা কোনো ভয়াবহ রূপ নিয়ে বসে আছে, আমার ডাকতেছে খাবারের জন্য। ওই যে আমার মা দাঁড়ায় আছে, দেখো দাঁড়ায় আছে। আর আমার লোভ, আমার মায়ের দেখার লোভ আমার শেষ করে দিল। আমার আবেগ আমার শেষ করে দিচ্ছে আজকে, আমার আবেগ আমার শেষ করে দিচ্ছে। এতটুকু বইলা রমেশ চাচা একেবারে ভক করে বমি করলো। ওরে বমি করতেছে, শুধু রক্ত বেরোতেছে, বমি করতে শুধু রক্তের বন্যা বইতেছে। আহা হুজুর, ভয়াবহ অবস্থা। এসে বমি করতে শুধু বলল, তোমরা সবাই সতর্ক থাকো, এই সব মরিচিকা। আমাদের লিয়াকত চাচা ভুল বলে নাই, সঠিক বলছে, এইগুলোর মরিচিকা। এই কথা বলতে বলতে রমেশ চাচা মারা যান, সবার সামনে মৃত্যুবরণ করলেন। আর ঠিক তখনই দেখলাম পুরো গ্রামের মানুষ যেন এক প্রকার ভয় পাওয়া শুরু করলো, একে অপরের দিকে তাকালো আর বলল, আমিও তো সেই স্বপ্নটা দেখলাম। তবে কি বিশ্বাস করেন হুজুর, পুরো গ্রামবাসী একসাথে সবাই রীতিমতো হতভম্ব দৃষ্টিতে তাকাইছিল, যেন তারা নিজেদের কিছু একটা লুকাইতেছে, সবার থেকে কিছু একটা লুকাইতেছে। একজন তো বলে ফেললো, আমি তো গতকাল এমনই একটা, এতটুকু বলে আবার থেমে গেল। মনে হলো
কিছু একটা লুকাইতেছে, কিছু একটা বলে মনে পড়ে গেছে। কারণ একটু আগে তো রমেশ চাচা বলে গেছিল যদি কোনো দিন কাউকে এই বিষয়টা বলা হয় তাহলে জাদু নষ্ট হয়ে যাব, সেই মুদ্রা আবারও আগের মতো নর্মাল মুদ্রা হয়ে যাব। তাই সবাই এক প্রকার দ্বিধাদ্বন্দ্বে সবার ভ্রু কুঁচকে তাকায় আছে। আর এদিকে আমি আর কি করব, শুধু সবার বিষয়গুলো দেখতেছিলাম আর হতভম্ব হইতেছিলাম হুজুর। এরপর ওই দিন রমেশ চাচার মায়ের কবরের পাশেই রমেশ চাচাকে দাফন করা হলো। আর এর পরের দিন আমি আর দেরি না করে লিয়াকত চাচার কাছে চলে যাই। এরপর লিয়াকত চাচা আমার এই পুরো জিনের বিষয়টা ভালোভাবে ব্যাখ্যা করে দিচ্ছিলেন, যা আপনি লিয়াকত চাচার কাছ থেকে সাক্ষাতে জানতে পারবেন, ভালো করে জানতে পারবেন। তো যাই হোক হুজুর, এরপর যা হয়েছিল তারও ভয়াবহ ঘটনার দিকে নিয়ে যাইতেছিল আমাদের গ্রামকে। আমাদের মায়াপুরী গ্রামের মায়া কেমন যেন সবকিছু বিলীন হয়ে গেল। এরপর প্রায় 7টা দিন কেটে গেল। 7 দিন পর আমি দেখলাম। এতটুকু বলেই আকবর দাদা থেমে গেলেন আর বললেন, ওই দেখো কটা বেজে গেছে দেখেছো, আর রাত 12টা বাজে। জানতে হবে না, বুঝতে পেরেছো? আমার তোমার দাদি কিন্তু একেবারে দিয়ে দেবে, বুঝতে পেরেছো? কাল এসো, আমি ঘটনার শেষ অংশ কাল অবশ্যই শোনাবো, কথা দিলাম একেবারে। ওই মায়াপুরীর গ্রামের ঘটনা তোমার না শেষ করে আমি তোমাকে যেতে দিচ্ছি না এবার, কেমন? আমি তখন বললাম, দাদা ভাই এটা কেমন কথা, এমন উত্তেজনা মুহূর্তে তুমি কিভাবে থামিয়ে দিলে? দাদা তখন বললেন, আরে বোকামি, এই মায়াপুরের ইতিহাসটা একটু বড়, বুঝলে? আর কাল অবশ্যই জানবে জায়ান আজ কেন এসেছিল, কি জানাইলো আমারে, আর কি হয়েছিল ওই ব্ল্যাক ডেভিলের সাথে, আর জায়ানকে নিয়ে কি হয়েছিল সেই সময়, জায়ান কিভাবে ওই ব্ল্যাক ডেভিলটা কি করছিল না করছিল সব জানতে পারবা। এরপরের ঘটনায় শেষ অংশ হবে, বুঝতে পারছো? কথা দিলাম, যাও এরপরে পুরো ঘটনা শেষ করে দিব আনে, ঠিক আছে? আমি তখন বললাম, ঠিক আছে দাদা ভাই, এই কথাই রইলো, কালকে আসবো আবার। তো প্রাণপ্রিয় লিসনার্সগণ, কেমন লাগলো আজকের জায়ান জিনের ঘটনা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আশা করি প্রতিবারের মতোই ভয়ঙ্কর রকম ইন্টারেস্টিং, রহস্যময় এবং ক্রিপি একটা ঘটনা উপহার দিতে পেরেছি। আর নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবারের ঘটনা বেশ মজার, একই সাথে বেশ নির্মম এবং একই সাথে অতি সত্য বিষয়ের উপরে নির্মিত। লোভে পাপ, পাপে মৃত্যু, এই কনসেপ্টের উপরে লিখা। এখনকার মতো বিদায় নিচ্ছি, আবার কথা হবে নেক্সট এপিসোডে, আর তখনই হবে এই লোভের মহামারী গল্পের শেষ পর্ব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। শুনেই ফেললাম বা শুনিয়ে দিলাম আমরা কিন্তু জায়ান জিনের ঘটনার 3য় পর্ব বা লোভের মহামারী ঘটনার কিন্তু 3য় পর্ব কিন্তু আমরা শুরু করে ফেললাম বা শেষ করে ফেললাম। আশা করছি আপনাদের কাছে ভয়ঙ্কর রকম ভালো লেগেছে। অ্যান্ড যদি ভালো লাগে ডেফিনেটলি আপনারা কমেন্ট করে জানাবেন, বিকজ ভালো লাগা মন্দ লাগা ইটস টোটালি আপ টু ইউ। বাট আমরা চেষ্টা করি আমাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে বেস্ট আউটফিলটা দিতে, বা বেস্ট কিছু আপনাদেরকে শোনাতে, ইন্টারেস্টিং কিছু শোনাতে যেটা আগে কেউ কখনো শোনেনি। সো আশা করছি আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে বেশ ভালো একটা ইন্টারফেস দিতে পেরেছি। অ্যান্ড যদি ভালো লাগে ডেফিনেটলি আপনারা কিন্তু কমেন্ট করবেন, এবং আমি জানি যে আপনারা কি শুনতে চান, আপনারা জানেন কোন স্টোরি শুনতে চান। ওভাবেই আমরা ঘটনা পাঠাচ্ছি এবং ওঠা ঘটনা দেখাই হচ্ছে ওভাবে করে। আশা করছি যেহেতু জায়ান জিনের নিয়ন্ত্রণ আমাদের কাছে, জায়ান জিন আর কখনোই হারিয়ে যাবে না ভৌতিকতা থেকে। ইটস টোটালি আমার সাথেই থাকবে ভৌতিকতারই একমাত্র জায়ান জিন একদম 100% অ্যালাইভ থাকবে সবসময়। আশা করছি বুঝতে পেরেছেন। অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের পর্বে, আর তা হচ্ছে মায়াপুরী। এক্স্যাক্টলি তাই। এবং মায়াপুরের একটা ভয়াবহ কানেকশন কিন্তু আগে আমি বলেছিলাম যে আছে এই জায়ান জিনের সাথে, এবং আজকের ঘটনায় আশা করছি বুঝতেই পারছেন যে মায়াপুরী গ্রামের যে 3 নম্বর এপিসোড বা চ্যাপ্টার 3 আমরা যা শুনবো সেটা কিন্তু আমরা সেটার সাথে কিন্তু এই ঘটনা একটা যেটা বলে সংযুক্ততা আছে। সো দিস দ্য ফ্যাক্ট। আমি আর দেরি করবো না, চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে ভালো লাগবে। ছোট্ট একটি ঘটনা দিয়ে শেষ করবো আজকের এপিসোড। চলে যাই পরবর্তী ঘটনায়।